পাঁচটি ব্যাংকের মার্জার হচ্ছে যেটি প্রায় সবাই জানে, কিন্তু এ ব্যাংকগুলোর মার্জারে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে কারা? যে প্রক্রিয়ায় মার্জার হচ্ছে তাতে এটিকে আদৌ কি মার্জার বলা যাবে? যদি এটি মার্জারই হতো তাহলে এই প্রক্রিয়ায় ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারদের মতামত কেন নেওয়া হলো না? ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতির কারণে আমানতকারী এবং শেয়ার হোল্ডাররা এর মাসুল গুনছেন ঠিকই, কিন্তু এই ব্যাংকগুলোর এই পরিস্থিতির পেছনে কাদের দায় সবচেয়ে বেশি, আর তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হচ্ছে না, এসব বিষয়ে জানাবো আজকের স্টার এক্সপ্রেসে। আওয়ামী লীগের সময়ে দুর্নীতির শিকার হওয়া 5 ব্যাংকের অবস্থা এতটাই খারাপ যে ব্যাংকগুলো একরকম দেউলিয়া হওয়ার পথে ছিল। এই অবস্থায় ব্যাংকের আমানতকারীদের স্বার্থ বিবেচনা করে সরকার তাদেরকে মার্জার করার সিদ্ধান্ত নেয়। এই মার্জার প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে শেয়ার বিনিয়োগকারীরা। নতুন ব্যাংকটি চালু হওয়ার পর প্রাথমিকভাবে আমানতকারীরা 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। ব্যাংকের অবস্থা উন্নতি হলে তারা ধীরে ধীরে পুরো টাকাই তুলতে পারবেন। এটা ঠিক যে সেজন্য তাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে। তবে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন শেয়ার বিনিয়োগকারীরা। সাধারণ শেয়ার হোল্ডাররা এই মুহূর্তে ব্যাংকগুলোর যে শেয়ার ধারণ করেন তার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা, আর এই শেয়ারগুলোর গায়ের দর হিসাব করলে তাদের লোকসান হবে প্রায় 4500 কোটি টাকা। এবার আসি যে 5 ব্যাংকের মার্জার প্রক্রিয়া কি সঠিক নিয়ম মেনে হচ্ছে? আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন যদিও একে মার্জার বলা হচ্ছে, তবে এটি ঠিক মার্জার নয়। কারণ মার্জার হলে ব্যাংকগুলো নিজেরা বসে ঠিক করত কিভাবে মার্জার হবে, কি কারণে মার্জার হবে, তারপর শেয়ার হোল্ডারদের কাছে যেতে হতো তাদের মতামত নেয়ার জন্য। এগুলো কিছুই এখানে করা হয়নি। এখানে যেটি হয়েছে তাতে এটিকে করের টাকায় বেইল আউট বলা যায়। বেইল আউট হলো যখন সরকার দেউলিয়া হতে যাওয়া কোনো প্রতিষ্ঠানকে পাবলিকের করের টাকা দিয়ে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করে, তাকে বেইল আউট বলা হয়। এই ব্যাংকগুলোর ক্ষেত্রে মূলত তাই করা হচ্ছে। তবে মানুষকে বোঝানোর সুবিধার্থে এবং 5টি ব্যাংক মিলে যেহেতু একটি হচ্ছে তাই বলা হচ্ছে মার্জার। তবে প্রকৃতপক্ষে এটি বেইল আউট, আর বেইল আউট করা হয় দেউলিয়া প্রতিষ্ঠানকে। ফলে তাদের শেয়ার হোল্ডারদের কাছ থেকে মতামত নেওয়ারও প্রয়োজন বোধ করেনি সরকার। প্রশ্ন হলো ব্যাংকগুলো আজকের এই পরিস্থিতি আসার পেছনে দায় কাদের, আর শাস্তি পাচ্ছেন কারা? এই ব্যাংকগুলোর বর্তমান দুর্বল পরিস্থিতির পেছনে তাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, অডিটর, ক্রেডিট রেটিং এজেন্সি এবং রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অর্থ মন্ত্রণালয়েরও দায় রয়েছে। তাদের কেউই ব্যাংকগুলোর দুর্নীতির বিষয়ে তাদের ফ্ল্যাগ রেইজ করেননি। এমনকি কোনো রেগুলেটর এখন পর্যন্ত তাদের দায় স্বীকার করেনি। অডিটর এবং ক্রেডিট রেটিং এজেন্সিগুলিও শাস্তি পায়নি, বরং তারা দিব্যি অন্য কোম্পানির অডিট করে যাচ্ছে আবারও। অথচ তাদের শাস্তি নিশ্চিত করতে না পারলে একই ঘটনা যে আবার ঘটবে না তার নিশ্চয়তা কোথায়? তাই নিয়ন্ত্রক সংস্থাকে দায় নিয়ে নিজেদের মধ্যে সংস্কার আনতে হবে। অডিটর এবং ক্রেডিট রেটিং এজেন্সিগুলিকেও শাস্তির আওতায় আনতে হবে। এবার আসি যে সাধারণ শেয়ার হোল্ডারদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? হ্যাঁ, তা কিছুটা হলেও রয়েছে। কারণ বিনিয়োগকারীদেরকে তার নিজেরই দায়িত্ব নিয়ে বিনিয়োগ করতে হয়। যদিও কোম্পানিগুলো তাদের বাস্তব চিত্র তুলে ধরেনি, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এসব ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করেনি। কেন? কারণ কোম্পানিগুলো প্রকাশ না করলেও এটি সবাই জানতো যে এই ব্যাংকগুলো যে কোনো সময় এ ধরনের পরিস্থিতিতে পড়তে পারে। সাধারণ বিনিয়োগকারীরা যদি সেটি বুঝতে না পারেন সেটি তাদের দুর্বলতা, আর এজন্যই সাধারণ বিনিয়োগকারীদেরকে বলা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহায়তা নিতে। বিশ্লেষকরা বলছেন সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তে কিছু দুর্বলতা থাকলেও যেহেতু নিয়ন্ত্রক সংস্থাও তাদের দায়িত্ব পালনে ভুল করেছে, তাই বিশেষ বিবেচনায় সরকার তাদেরকে নতুন ব্যাংকের অল্প কিছু শেয়ার হলেও দিতে পারে। তাতে পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।